আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 105 ব্যাচের আজকে 13তম ক্লাস। এবং আজকে ক্লাস টপিক হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ। তো আমি তারপরও আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু নেক্সট নেক্সট ক্লাস আমাদের 4 ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম ডেট পড়বে। যদি কোনো কারণে আমাদের 4 তারিখে ছুটি হয় তাহলে আমাদের তারপরে নেক্সট ডেটে আমরা এক্সাম দিচ্ছি, না হলে আমরা কিন্তু আমাদের এক্সামটি দিচ্ছি। ওকে। ওকে। তো আমরা তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এটা নিয়ে আশা করি আমাকে কেউ বলবেন না, স্যার আমি এক্সাম ডেটটি জানি না। আমি অলরেডি অনেকবার বলেছি। এবং ছোটখাটো ভাবে এইটুকু বলে রাখি যে আপনার যদি রোল নাম্বার আপনি ভুলে যান, আমাদের কিন্তু এখনো আরেকদিন সময় আছে। আমরা কি করব, আমরা নিজের দায়িত্বে অফিসে কল দিয়ে, অফিসের নাম্বার কিন্তু উপরেও আছে, ঠিক আছে, অফিসের অফিসের নাম্বার কিন্তু উপরেও আছে। আমরা কি করব, অফিসে কল দিয়ে কিন্তু আমরা নাম্বার পাবো, নিজেদের রোল নাম্বার পাবো। তো কামরুন নাহার আপু বলেছে যে আমরা কি জানতে পারবো যে আমাদের ছুটি হবে নাকি আমরা এক্সাম হবে। যদি কোনো কারণে আমাদের এক্সাম নাই হয়, যেহেতু আমরা ছুটি চেয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা নোটিশ পাবো। ঠিক আছে। এক্সাম যেহেতু 9টার আগে আমরা কি পাবো, নোটিশ পেয়ে যাব যে আমাদের ক্লাস বন্ধ হচ্ছে। আর যদি না হয়, আমরা ঠিক 9টার দিকে কি পাবো, ফর্মের লিংক পেয়ে যাব। ক্লিয়ার হয়েছি কামরুন নাহার আপু? তো যদি আমরা লিংক পেয়ে যাই তাহলে আমরা 100% শিওর হব যে আমাদের এক্সাম হচ্ছে, আমরা এক্সামে বসে পড়ব। আর যদি না হয় তাহলে আমরা ক্লাসের লিংক পেয়ে যাব। ঠিক আছে, সেটা আমি কাল, মানে গত পরশু, আগামী পরশু আমি বুঝতে পারবো যে আমাদের অফিস থেকে কি নির্দেশনা আছে। তো এখন তো আর জানতে পারবো না, আমি পরশুদিন জানতে পারবো। তো আশা করি আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম এক্সাম নিয়ে। আশা করি আর কথা আমার বলা লাগবে না। তো আমি আপনাদের জাস্ট এইটুকু রিকোয়েস্ট করব, আপনারা, জি, সেটা গভর্নমেন্ট হলিডে আমাদের মাঝে মাঝে দেয়। তো এটাই হলো কথা। তো আমরা যেটা নেক্সট আমাদের এটা, এই কাজটি আমি আশা করি ডাইরেক্টলি একটা অপছন্দ করি। আমি বলে রাখি যে এক্সাম টাইম কটার দিকে, টাইম হলো 9টার দিকে, ঠিক আছে। তো আমাকে কি করবে, আমাকে 9টার দিকে মেসেজ দিবে। মেসেজ দিয়ে বলবে, স্যার আমার রোল নাম্বার আমার জানা নেই, প্লিজ আমার রোল নাম্বারটা দেন, এখন আমি এক্সাম দিব। এই বিষয়টি আমি খুবই অপছন্দ করি। ঠিক আছে। কারণ রোল নাম্বার কিন্তু, যেহেতু আমি অ্যাডমিনের কাজ করি না, এটা আপনি খুব ভালো মতো জানেন, আমার কাছে কিন্তু আপনার রোল নাম্বারটি নেই। কোথায় আছে? ওটা কিন্তু অফিসে আছে, ঠিক আছে। এবং আমাদের অফিস কটা পর্যন্ত খোলা? অবশ্যই 5টা পর্যন্ত খোলা। ঠিক আছে। তো আপনি যদি ঠিক 9টার দিকে আমাকে মেসেজ দিয়ে বলেন, স্যার আমি এখন এক্সামে বসবো, আপনি এখন আমাকে আমার রোল নাম্বারটা দেন, মানে হলো কি, আপনি একটা এক্সামে যাচ্ছেন, এক্সামের কাছে গিয়ে গার্ডের কাছে বলছে, এক্সাম যে গার্ড দিবে আপনাকে, সে স্যারকে বলছেন, স্যার আমার অ্যাডমিটটা একটু নিয়ে এসে দেন। ঠিক আছে, আমি আমার আহ, কোথায় সিট পড়েছে আমি দেখব। বিষয়টি আমরা বুঝতে পারছি। তো আমরা কি করব, আমরা আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা যেহেতু 4 তারিখ আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার আগে আমরা একটু নিজের দায়িত্ব মতো, এখন অফিসে কল ধরুক যতবার, একটু টাইম করে কি করব, আমরা এই নাম্বারে কল দিব, অথবা আমি আপনাদের জন্য আইটি নাম্বার দিয়ে দিই। যদি আপনি বাই চান্স হারিয়েই ফেলেন, ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট হারিয়ে ফেলে নাম্বার, বা মোবাইল নষ্ট হয়ে যায়, মোবাইল জলে পড়ে যায়, অনেক কিছু হয়ে যায় আর কি। তো আপনাদের চ্যাটে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা অফিস থেকে নাম্বারটি একটু জোগাড় করে নেবেন, আপনার যে রোল নাম্বার, যদি বাই চান্স আপনারা হারিয়ে ফেলেন, এবং পরবর্তীতে আর হারাবেন না। ঠিক আছে। তো আশা করি আমি ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমি আশা করি আপনাদের কাছ থেকে ঠিক 9টার দিকে মেসেজ পাবো না, স্যার আমার রোল নাম্বারটি কি,
আমি এক্সাম দিতে পারছি না। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার। তো এক্সাম নিয়ে আমাদের যা যা কথা বলার আমরা বলে ফেলেছি। আমরা এখন কিওয়ার্ড রিসার্চের দিকে চলে যাই। তো কিওয়ার্ড রিসার্চে যদি আমরা যাই, কিওয়ার্ডটা আমরা জানি সবাই যে কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো কিওয়ার্ড নিয়ে আমরা বুঝি কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ড দিয়ে আসলে কি কি আমরা করতে পারি। তো কিওয়ার্ড যদি আমি ভাঙি, বা কিওয়ার্ড দিয়ে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ, গত ক্লাসে আমরা অনেকটি বুঝেছি। এসইওর জন্য বা এইওর জন্য কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ড যদি আমার প্রকারভেদ দেখতে চাই, কিওয়ার্ডটি আসলে কত প্রকারে ভাগ করা যায়। তো কিওয়ার্ডকে যদি আমি ক্যাটেগরি ওয়াইজ আমি ভাঙাতে চাই বা ভাগ করতে চাই, আমি কয় ভাগে ভাগ করতে পারি? আমি তিন ভাগে ভাগ করতে পারি। এটি হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডকে দিয়ে আমি আমার কাস্টমারকে বুঝাতে চাই তাকে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলি। পরে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ড দিয়ে আমি প্রোডাক্টকে বা আমার যে পণ্য আছে তাকে আমি ডিফাইন করি বা বুঝাই, তাকে আমরা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড বলি। এবং জিও টার্গেটিং কিওয়ার্ড, মানে আমার লোকেশনকে ডিফাইন করি, তাকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। এটি গেল আমার ক্যাটেগরি ওয়াইজ কিওয়ার্ড বলে থাকি। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার কিওয়ার্ড কি শুধুমাত্র এরকমই হয়ে থাকে, আর কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, আরো আছে। যদি আমি কিওয়ার্ডটিকে তার সাইজের ভিত্তিতে আমি তাকে ভাগ করে দেই, তাহলে আরো অনেক ভাগাভাগি আছে। যেমন আমি যদি তার সাইজ দিয়ে তাকে ভাগ করি, তাহলে তার ভাগ হলো, যদি ছোট হয় মানে শর্ট টেল কিওয়ার্ড, যদি একটু বড় হয় লং টেল কিওয়ার্ড, যদি ওটাকে আমি এটি গ্রুপিং করে আমরা সাইজ করে দেই, তাহলে সাব গ্রুপ কিওয়ার্ড। এখন আমরা ওটার স্থায়িত্বর উপরে ভিত্তি করে যদি দেই, তাহলে শর্ট টার্ম কিওয়ার্ড, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। আরেকটি হলো তাকে আমরা যদি এমন কিছু কিওয়ার্ড আছে যেটা আজীবন ব্যবহার করা যায়, সেটি হলো লং টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো আমরা মোটামুটি এটা শ্রেণীবিভাগ দেখলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করি যাতে আমরা কিওয়ার্ড নিয়ে আমাদের আর কোনো ঝামেলা না থাকে। তো আমরা তাহলে ফার্স্টে বুঝি যে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আসলে কাকে বলে। তো একটু আগে আমি বললাম যে কিওয়ার্ড দিয়ে আমরা একটি কাস্টমার, মানে যে পণ্যটা কিনবে তাকে আমরা বিশ্লেষণ করছি, তাকে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলছি। ঠিক আছে, তো এমন কিছু কিওয়ার্ড যা আমরা কাস্টমারকে আকর্ষণ করতে চান তাকে ফোকাস করে, তাকে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলছি। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝবো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলতে আমরা কাকে বলছি। ধরেন আপনি এমন একটি জুতা সেল করতে চান যেটি শুধুমাত্র প্রথম দিকে দৌড়াদৌড়ি করছে এমন মানুষকে টার্গেট করছে, তাহলে আমার সেই কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটি কি হতে পারে? তাহলে আমরা ধরলাম বেস্ট রানিং শু ফর বিগিনার্স। ঠিক আছে, এই কিওয়ার্ডটি আমরা চুজ করলাম। মেবি আমরা বুঝতে পারলাম। তো এটা কি আমরা প্রোডাক্টকে ডিফাইন করছি নাকি কাস্টমারকে ডিফাইন করছি? মেবি আমরা কাস্টমারকে ডিফাইন করছি, কারণ এখানে আমাদের কাকে, আমাদের বিগিনার যে মানুষ আছে যে প্রথমবার দৌড়াদৌড়ি করছে তাদেরকে আমরা চুজ করছি। একইভাবে যদি আমরা একটি কম দামি একটি প্রোডাক্টকে চিন্তা করে বা কম দামে কিনতে চাই এমন একটা মানুষকে বা একটা কনজিউমারকে চিন্তা করে যদি আমরা এই কিওয়ার্ডটি রেডি করি, অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, এটাও কিন্তু আমরা রেডি করতে পারি। এখন মনে করেন এটা দিয়ে আমি যদি গুগলে সার্চ দেই, তাহলে কি আসবে দেখি তো, এই কিওয়ার্ডটি মানুষ ব্যবহার করে নাকি করে না। তো আমরা গুগলে সার্চ দিলাম যে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। আপনি এখন গুগলে সার্চ দিয়ে দেখবেন এরকমই একটি সিমিলার রেজাল্ট পাবেন, কাছাকাছি পাবেন। তো দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ড দিলে আমরা কিন্তু রেজাল্ট আসছে। তার মানে কি, এই যে দা রান টেস্টার, রান রিপিট, এই যে রেজিডিট, তো এই যে ওয়েবসাইট গুলো আছে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু তারা অলরেডি সার্চ দিয়েছে, দেখি এটি এসেছে। ওকে, তাহলে আমরা কিন্তু এখন যদি কোনো পোস্ট করি বা এটি কন্টেন্ট রেডি করি, কিভাবে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড ব্যবহার করতে হয় আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। তো এখন তাহলে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড কিরকম হতে পারে? প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডটি কি? এমন কিছু কিওয়ার্ড যেটাকে আমরা প্রোডাক্টকে মেইন করে বানাই। তার মানে কি, এই কিওয়ার্ডকে সরাসরি প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে।
যেমন আমি উদাহরণ দেই, আপনি একটি প্রোডাক্টকে বানাচ্ছেন বা এমন একটি কিওয়ার্ড রেডি করছেন যেটা আমরা প্রোডাক্টকে ফোকাস করে রেডি করছি। এটি এটি আমি আপনাকে একটি হিন্ট দিতে পারি। প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড যদি আমি বানাই, তখন আপনার মনে করবেন যে আপনি শুধুমাত্র এটি প্রোডাক্টের গুণ বা বিশেষণ যে ওয়ার্ডটি আছে সেটি আর কি বের করবেন। যেমন মনে করেন আপনি একটি কিওয়ার্ড বের করছেন একটি বোতলের, বা আপনার প্রোডাক্ট হলো একটি বোতল যেটা আর কি পরিবেশ বান্ধব, ঠিক আছে? তো তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে চিন্তা করে করে আমরা বানাই। ধরেন তার হলো এটা বারবার ইউজ করা যায়, এটা স্টেনলেস স্টিল যদি আপনি চোখে দেখেন তাহলে আমরা সেটা দিয়ে একটি প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড আমরা বানাতে পারি। তাহলে কি হলো? রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল। এরকম কি আমরা আরো বানাতে পারি না? এখন দেখি রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে আমরা কি এটি, এই কিওয়ার্ডটি কি আসলে কি গুগলে আছে, বা এরকম কি কোনো প্রোডাক্ট আসলে কি পৃথিবীতে আছে নাকি আমরা দেখি তো গুগলে। তো আমরা যখন গুগলে সার্চ দিচ্ছি রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল, দেখেন শত শত আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রোডাক্ট অলরেডি আছে। এটা কেন আছে? কারণ এই সকল কিওয়ার্ড কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে ব্যবহার করেছে অন্যান্য ডিজিটাল মার্কেটাররা। আমরা কি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? কিভাবে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার কারণে, র্যাঙ্ক আপ করার কারণে এগুলো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ওকে। তো তারপরে আমরা নেক্সট যে বিষয়টি আছে সেটা আমরা বুঝি। নেক্সটটি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। ওকে, যে আমরা লোকেশন ভিত্তিক যদি কোনো কিওয়ার্ড ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? জিও টার্গেটিং কিওয়ার্ড। তো ধরেন এই কিওয়ার্ডটি নির্দিষ্ট লোকেশন টার্গেট করার জন্য ব্যবহার করা হয়। এগুলো সাধারণত দেশের বা লোকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটি কিন্তু অলরেডি আমরা প্রায় ব্যবহার করি, ঠিক আছে? এটা অলরেডি আমরা প্রায় ব্যবহার করি এবং অলরেডি আমরা জানি। তো যেমন ধরেন আমরা, আপনার একটি পিৎজা শপ আছে এবং আপনি পিৎজা খুঁজতে চাচ্ছেন যেটা নিউ ইয়র্কে আছে। তো আপনি দিলেন বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক। তো এটা দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা মেবি অলরেডি জানি এরকম কিন্তু কিওয়ার্ড প্রায় আমরা ব্যবহার করি। তো গুগলে যদি সার্চ দিয়ে আমরা পাবো না? তো গুগলে কিন্তু সার্চ দিলে পাবো। কিন্তু দেখেন আমি এখানে কিন্তু একটু চিট করেছি। দেখেন এটা কিন্তু গুগলের ফার্স্ট পেজ না। সবাই কি খেয়াল করেছেন? এর উপরে মেবি কিছু একটা আছিল। কি আছিল বলেন তো? এর উপরে কিন্তু এই ওর রেজাল্ট আছিল, ঠিক আছে? তার মানে প্রথমে এই ওর রেজাল্ট আছিল, এই ওর রেজাল্টের পরে কিন্তু আমাদের এসইওর মার্কিং গুলো আসছে, ঠিক আছে? তো আমাদের তো এই ওর রেজাল্টটি ক্যাচ করার দরকার নেই, আপাতত আমরা কি শিখছি? আমরা এসইও শিখছি। তো এইগুলো কিন্তু এসইওর রেজাল্ট। ওকে। আশা করি আমরা এইটুকু কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি। তো এসইও থেকে আমরা কি কি আসছে, যে দেখেন আমাদের কার্বনিক যে ওয়েবসাইটটি আছে এটি কেন এসেছে, কিন্তু কারণ তারা এই কিওয়ার্ড দিয়ে কিন্তু র্যাঙ্ক আপ করেছে। তারপর এটি নিউ ওয়ার্ডস, তারপর এখানে কিছু আমাদের এফএকিউ দেখতে পাচ্ছি। এরপরে ডিসকাশন থেকে শুরু করে আরো অনেকগুলো আসছে। এর উপরে কিন্তু আমাদের গুগল ম্যাপ আছে, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের এই ওর মধ্যে পড়ে। এখন যে আমাদের কিওয়ার্ডটির যে সাইজ আছে, এটি ছোট নাকি বড় নাকি অন্য সাইজ, এটার উপরও কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে এবং আমরা বিষয়টি অলরেডি জানিও। তো যদি সাইজ হয়ে নির্ভর করে, যেটা আমরা একটু দেখেছি, যদি সাইজের উপর নির্ভর করে আমরা কিওয়ার্ডটিকে অলরেডি 4 ভাগে বা 5 ভাগে করতে পারি। তো আমরা যদি দেখি প্রথমটি কি, যদি আমারটি ছোট হয় তাহলে হলো স্মল টেল কিওয়ার্ড, যেটা 2 বা 3 ওয়ার্ডের হয়। তো এগুলো খুবই বেশি উপরে বা বেশি সার্চের উপরে হয়। তো এগুলো সাধারণত 2 বা 3 শব্দ দিয়ে গঠিত হয় এবং এগুলো ব্রড বা জেনারেল কিওয়ার্ড গুলো হয়ে থাকে এবং এগুলোর কিন্তু সার্চ ভলিউম বেশি, কিন্তু প্রতিযোগিতা বেশি। আমাকে কেউ কি বলতে পারবেন যে শর্ট টেল কিওয়ার্ড কি হতে পারে? জাস্ট যে কোনো একটি আপনারা লেখেন যা আপনার মনে আসে। এমন কি কি কিওয়ার্ড আছে যেটা আর কি 2 বা 3টি ওয়ার্ড দিয়ে আছে? কারো কোনো গেস বা হিন্ট আছে? যেটা ব্রড কিওয়ার্ড
জেনারেল কিওয়ার্ড এবং সার্চ ভলিউম বেশি, তাই সার্চ ভলিউম বেশি হতে পারে। ওকে, এখনো আপনাদের মনে হচ্ছে না কি হতে পারে? পিউ লেদার ব্যাগ। পিউ লেদার ব্যাগ কিন্তু তিনটে, পিউ লেদার ব্যাগ, হ্যাঁ চলবে কিছুটা। আমরা, না পিউ লেদার ব্যাগ একবারে হচ্ছে না। আমরা যদি লেদার ব্যাগ দিতাম আপু, তাহলে আমাদের এই শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে পড়তো। ঠিক আছে, বুঝতে পারছি কিছুটা। যেমন আমরা এখানে উদাহরণ দিলাম ল্যাপটপ বা রানিং শু। ঠিক আছে, তার মানে আমাদের কি, ল্যাপটপ যখন আমরা দিচ্ছি তখন কিন্তু আমরা বলছি না এটা কি টাইপের ল্যাপটপ। দেখেন এটা কি কম দামি, বেশি দামি, নাকি স্টুডেন্টদের, নাকি গেমারদের, নাকি অ্যাফোর্ডেবলদের, নাকি যারা একটু কম দামে, নাকি যারা ভারী ল্যাপটপ ইউজ করে, নাকি কি টাইপের, আমরা কি বলছি? আমরা কিন্তু বলছি না। তারপরে রানিং শু আমি দিয়েছি। হ্যাঁ, রাইট, টি শার্ট। টি শার্ট কাদের জন্য? ছেলেদের জন্য, মেয়েদের জন্য, নাকি অন্য মানুষদের জন্য, নাকি বাচ্চাদের জন্য? কার জন্য লিখছি? আমরা কিন্তু বলিনি। তারপরে রানিং শু, কুর্তি কার জন্য? ছেলে, মেয়ে, বাচ্চা, কার জন্য? আমরা কি বলেছি? বলিনি। রানিং শু কার জন্য? ছেলে, মেয়ে, কোন ফিটের জন্য? ফ্ল্যাট ফিট, নাকি মোটা ফিট, নাকি কার জন্য? আমরা কিন্তু কাউকে বলিনি। তো যখন আমরা বলছি না, তখন আপনার সার্চ ভলিউম কি হবে? বেশি নাকি কম? অনেক বেশি হবে, তাই না? তো সেই অনুযায়ী, হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনার প্রতিযোগিতা কি হবে? সবাই কিন্তু সেই জন্য মারামারি করবে, তাই না? সেই জায়গাটার জন্য মারামারি করবে। তো যদি আমরা ল্যাপটপ দিয়ে সার্চ করি, তখন কিন্তু আমরা দেখব গুগলে একবারে ভরে গেছে সার্চ রেজাল্টে। কেন? কারণ ল্যাপটপ দিয়ে কিন্তু আমরা অনেক টাইপের রেজাল্ট দেখতে পারি। তাহলে আমরা ছোট যে আছে সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপরে আমরা যদি আসি, তাহলে আমরা লং টেল কিওয়ার্ড দেখতে পারবো, যে 3/4 ওয়ার্ডস অর মোর। তো এখানে যদি আমরা আসি, তার মানে কি, যে এগুলো কিছু নির্দিষ্ট কিছু কিওয়ার্ড যা প্রায় 3 বা তার বেশি গঠিত হয়, এবং দেখবেন যে এগুলো আরো বেশি সার্চ ভলিউম কম, কিন্তু প্রতিযোগিতাও কম, এবং আরো বেশি টার্গেটেড হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা চিন্তা করি তাহলে কি দিতে পারি। মনে করেন একটু আগে আমরা ল্যাপটপ নিয়ে চিন্তা করেছি, তারপরে যে এক আপু বলেছেন কুর্তি বা টি শার্ট, এগুলো নিয়ে যদি আমরা আরো বেশি টার্গেটেড বা আরো বেশি এক্সট্রা, মানে খুবই বেশি টার্গেট এবং খুব ভালো করে যদি চিন্তা করি কি করতে পারি। ধরেন আমরা এখানে ল্যাপটপ নিয়ে আমি উদাহরণ দিয়েছি, দিতে পারি বেস্ট স্টুডেন্ট ল্যাপ বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। এখন একটু চিন্তা করেন এখানে আমরা কয়টি কিওয়ার্ড ব্যবহার করেছি। প্রথমে আমরা দিয়েছি ল্যাপটপ ফর স্টুডেন্ট, তার মানে কি, এটার তাহলে অবশ্যই বাজেট হবে, তাই না? তারপরে আমরা এখানে বাজেট দিয়েছি, তার মানে এটা কম দামি হবে। তারপরে এখানে আমরা বেস্ট বাজেট দিয়েছি, তার মানে দেখেন এখানে 3 থেকে 4টা আমরা ক্যাটেগরি দিয়ে এটাকে আমরা খুবই ছোট একটা পরিসরের মধ্যে নিয়ে এসেছি। তো সাবিনা আপু বলেছেন কিডস ফর টি শার্ট, আমরা দিতে পারি বেস্ট অ্যাফোর্ডেবল টি শার্টস ফর কিডস। ঠিক আছে, তো এভাবে করে আমরা দিতে পারি বেস্ট ডিজাইনার টি শার্টস ফর কিডস। ঠিক আছে, আরো বেশি বেটার ভাবে আমরা এটাকে আরো শোকেস করতে পারি। ঠিক আছে আপু, যেটাকে আমরা আরো সুন্দর মতো করে দিতে পারি, যেটা মানুষ দিতে পারে। ঠিক আছে, তারপরে ধরেন আমরা এখানে রানিং শু। তো রানিং শু যদি আমরা এটাকে আরো বেশি টার্গেট করে দিতে পারি চাই, যেটা মানুষ সার্চ দিতে পারে। ঠিক আছে, যখন আমরা শুধুমাত্র কিট ফর টি শার্ট দিব, এটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব, কারণ মানুষ কিন্তু এটা নর্মালি দেয়। আমরা কিন্তু র্যাঙ্ক আপ করতে পারবো না। বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, দেখেন আমরা রানিং শু ফর ফ্ল্যাট ফিট দিয়েছি, যারা ফ্ল্যাট ফিট আছে তাদের জন্য। যদি আমার যে প্রোডাক্টটি, ওটা ডাইরেক্টলি আমরা ফ্ল্যাট ফিটের জন্য টার্গেট করছি, তারপরে আমরা বেস্ট রানিং শু দিচ্ছি। বেশি ক্লিয়ার হয়েছি এখন আমরা কিভাবে আমরা কিওয়ার্ড গুলো টার্গেটেড করে থাকি। দেখুন আমরা একটা উদাহরণ দিয়েছি, বেস্ট বাজেট ফর ল্যাপটপ যখন আমরা দিচ্ছি, আমরা তখন দেখছি এটা দিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট র্যাঙ্ক অলরেডি করেছে।
তো এখানে আমরা এটা দিচ্ছি, পিসি ম্যাক আছে, রেজিট আছে, এবং টম হার্ডওয়্যারে কিছু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা এটা করতে পারি। তারপরে হলো সাব গ্রুপ। যখন আমরা তিন বা লং টেল যে কিওয়ার্ড আছে এটাকে আমরা যখন আরো বেশি বেশি কনজাস্টেড করে একটি নির্দিষ্ট গ্রুপকে আমরা টার্গেট করি, তখন আমরা সাব গ্রুপ কিওয়ার্ড বলে থাকি। যেমন মনে করেন, ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড, হ্যাঁ এটাও বলতে পারি, বেস্ট ট্যালেন্টেড টিচার ফর ফ্রি স্কুল, এটাও আমরা বলতে পারি আপু। তো ধরেন এই ধরনের কিওয়ার্ড এটা নির্দিষ্ট একটি নিশ বা ক্যাটাগরিকে টার্গেট করে, যা ব্রডার মার্কেটের মধ্যে থাকে। ওকে। তো সাবগ্রুপ কি? এই ধরনের কিওয়ার্ড এটা নিশ আমরা যখন টার্গেট করি, সেটাকে আমরা কি বলছি? আমরা সাবগ্রুপ কিওয়ার্ড বলে থাকি। আমি একটা উদাহরণ দিই, তখন আমরা আরো ভালো মতো বুঝবো। ধরেন তাহলে ল্যাপটপের নিশ টার্গেট কি হতে পারে? ধরেন আমরা একটি গেমিং ল্যাপটপ কিনছি। গেমিং ল্যাপটপের প্রাইস কত হয়? দেখবেন 2 লাখ টাকার মতো হয়, আবার 3 লাখ টাকার মধ্যে হয়, আবার 5 লাখ টাকার মধ্যে হয়। তো এখন আমি চাচ্ছি আমার বাজেটটা একটু কম, আমি একটা অ্যাফোর্ডেবল চাচ্ছি। কিন্তু আবার অ্যাফোর্ডেবল বলতে আবার কত? ধরেন আমি 1 লাখ টাকার মধ্যে একটি গেমিং ল্যাপটপ চাচ্ছি। তো এটার মানে আমার কনফিগারেশনও ভালো হবে, আবার টাকার মধ্যেও আমার হতে হবে, মানে 1-2 বছরের মধ্যে, 2-3 বছর আগে হয়েছে এরকম একটি ল্যাপটপ আমি চাচ্ছি। তাহলে আমার গ্রুপটি কিন্তু খুবই কনজাস্টেড টাইপের, একটা খুবই ছোট একটা গ্রুপকে আমি টার্গেট করছি। ঠিক আছে? বুঝতে পারছি। আম, তো আমরা যখন এভাবে করে দিব, আমরা যখন এটি কিওয়ার্ড চয়েস করব, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এমন কিছু আমরা লিখবো না যেটা মানুষ নর্মালি সার্চ দিবে না। ঠিক আছে? তারপরে ট্রেল রানিং শু ফর ওমেন। তো ধরেন ট্রেল রানিং শু আমরা দিচ্ছি আবার মেয়েদের জন্য। তো এভাবে করে কিন্তু আমরা দিতে পারি। তো ধরেন আমরা এই যে একটু আগে দিয়েছি গেমিং ল্যাপটপ ফর 1 লাখ টাকা, যদি আমরা দেই, তখন কিন্তু আমরা এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা দিয়ে কিন্তু রেজাল্ট আসছে। ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি যে এটা আমাদের 25 এর কিছু আছে, 26 যেহেতু এখনো আমরা কিছু ট্রেন্ডের আসেনি এখনো, আস্তে আস্তে আসবে। তারপরে আসুস স্টাফ সিরিজের কিছু আসছে, আছে আর কি। তারপরে এখানে আরো কিছু আর কি আছে, সেগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এগুলো আমরা কিছু আসছে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে লাস্ট বিষয়টি কি, লাস্টের আগেরটা আর কি, তো সেটা হলো শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড হলো কি? এমন কিছু কিওয়ার্ড যেটা কিছু সময়ের জন্য আর কি ট্রেন্ডের জন্য থাকে বা ইভেন্টের জন্য থাকে, এবং ইভেন্টটি শেষ হয়ে গেলে এই কিওয়ার্ড গুলোর কোনো ভ্যালু থাকে না। আপনাদের কি কারো কোনো গেস বা চিন্তা করে বলেন, এমন কি কি কিওয়ার্ড থাকতে পারে যেটা আর কি কিছু ইভেন্টের কারণে আমরা প্রায় দেখতে পারি, এবং পরবর্তীতে আর এটার ভ্যালু থাকে না? বলেন তো। কোনো সিজনের জন্য থাকে, পরে আর থাকে না। এমন কোনো কিওয়ার্ড আছে যেটা আমরা প্রায় দেখি? চিন্তা করেন, লেখেন, যা ইচ্ছা লেখেন। এঙ্গেজিং থাকলে আপনাদের ভালো লাগবে। তো ঈদ পাঞ্জাবি, হ্যাঁ ভেরি গুড, এটা ভালো কথা বলেছেন আমাদের রায়ান ভাইয়া। কিন্তু ঈদ, ঠিক আছে, ঈদ পাঞ্জাবি, ঈদ ঠিক আছে। তারপরে বলেন উইন্টার ফুল স্লিভ টি শার্ট, হ্যাঁ ঈদ কালেকশন, হ্যাঁ ভেরি গুড। আরো আরো বলেন, আরো বলেন। বসন্তের শাড়ি, ভেরি গুড, শাড়ি হবে না, বসন্তের শাড়ি, এটা আমাদের চলে। ফেস্টিভ্যাল ড্রেস, পয়লা বৈশাখ শাড়ি, হ্যাঁ ভেরি গুড, আমাদের আপু একটা খুব ভালো বলেছেন, ভাইয়া বলেছেন, মুশফিরা, মুশফিরা আপু, হ্যাঁ পয়লা বৈশাখ। রাজশাহীর আপ তো শুধুমাত্র ইয়ে থেকে, হ্যাঁ জানি জানি। তো আমাদের পূজা, হ্যাঁ রাইট, পূজা, পূজা স্পেশাল। তো আমরা কিন্তু সামনে আরেকটি দিন আসতেছে, তাই না? ওই সামনে কিন্তু একটা দিনের সময় কিন্তু আমরা আরো অনেক কিছু পাবো, তাই না? ফেব্রুয়ারি মাস মানে আমরা বুঝতে পারছি কয়েকদিন পরে আরো স্পেশাল দিনে আমরা অনেক কিছু দেখতে পারবো। হ্যাঁ রাইট। তো ওই দিনেও কিন্তু আমরা ওইটা শুধুমাত্র সেই দিনেই আর কি আসছে, আর কিন্তু পুরো বছরের আর কোনো দিন আর কি দেখতে পারবো না, তাই না? তো এরকম ট্রেন্ডের মাধ্যমে শুধুমাত্র ট্রেন্ডের সময় আর কি আসছে,
এটা শুধুমাত্র সেই সময় সময় আসে, আর কিন্তু সময় আর আসে না, ঠিক আছে? তখন আমরা অনেক টাইপের কাপল কাপল পিক ইয়ে দেখবো, কি জানি বলে, কাপল রেস, রাইট? তো ওই আম, ইয়ে দেখি, কাপল কি জানি বলে ওগুলো আর কি দেখি। কাপল রেস না, ওই কাপল প্যাকেজ টাইপের, হ্যাঁ গিফট সেট টাইপের। তো এগুলো যে আছে এগুলো কিন্তু সারা বছর চলে না, ঠিক আছে? ওই টাইমেই চলে। তো ওই টাইমে কেন চলে? কারণ এটা কিন্তু শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড। ওকে, তো ভাইয়া যেমন বলছেন আমি সেটাই উদাহরণ দিয়েছি। ইট ডিলস, ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025। এখন এখানে আমি একটি উদাহরণ এক্সট্রা দিয়েছি, ইন বাংলাদেশ। তো ইন বাংলাদেশ কেন? কারণ ইন বাংলাদেশ না দিলে আমাদের যে গুগল আছে সে পাকিস্তানে চলে যায়, ঠিক আছে? তো কারণ পাকিস্তানের সাথে ইট ডেটা খুব বেশি কানেক্টেড, তাই চলে যায়। তো একইভাবে আমরা যদি দেই, একইভাবে নিউ রানিং শু ডিলস ইন ইট ডে 2025 যদি দিই, আমরা দেখব যে আমরা এটাকেও শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড দিতে পারছি, ঠিক আছে? তো এটা কিন্তু সারা বছর আর কি চলছে না, শুধুমাত্র একটি ট্রেন্ডের কারণে চলছে। তাহলে আমরা ল্যাপটপ ডিএলস ইন ইট ডে 2025 দিয়ে দিয়ে ট্রাই করে দেখি, যে 2026 তো এখন আসেনি, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ দেখতে পাচ্ছি, এটাও আমরা দেখতে পাচ্ছি। বেশ ইলেকট্রনিক্স ঈদ উল ফিতর 2025 অফার, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তাহলে দেখলাম কিরকম গুলো আসছে, এরকমই কিন্তু আপনার ওখানেও আসবে। ওকে, তাহলে আমরা ডিফাইনিং কিওয়ার্ড বাই লেন্থ, লাস্ট আরেকটি বাকি আছে। তো এটা কি? এমন কিছু কিওয়ার্ড আছে যেটা আজীবন চলে, ঠিক আছে? তো এটা কি? এটাকে বলে হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো এটা আবার কেমন কিওয়ার্ড স্যার? তো এমন কিছু কিওয়ার্ড আছে যেটা দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ট্রাফিক আনে, এবং ট্রেন্ড বা সিজনের কারণে এটা আর কি সম্পর্কিত নয়। আমরা কি জানেন এমন কোন কিওয়ার্ড আছে? বাটা ভাইয়া একটা ব্র্যান্ডের নাম, ইটস নট এ কিওয়ার্ড। তো বলেন তো কি কিওয়ার্ড আছে যেটা আমরা কিওয়ার্ড বা কি ফ্রেজও বলতে পারেন, যেটা অলওয়েজ আমরা ব্যবহার করতে পারি এবং সারা জীবন আর কি সেটা নিয়ে আপনি যদি কন্টেন্ট রেডি করেন, ট্রেন্ডে অলওয়েজ থাকে। বিকালের নাস্তা, হ্যাঁ এটা কিছুটা আমরা দিতে পারি, বিকালের নাস্তা দিতে পারি। তো ধরেন আমরা একটি হাউ টু দিয়ে যদি একটি পোস্ট করি, ঠিক আছে? তো ধরেন আমরা একটি হাউ টু চুজ এ ল্যাপটপ, মনে করেন এটা আপনি পোস্ট রেডি করলেন, হাউ টু চুজ এ ল্যাপটপ। বলেন তো এইটি কি অলওয়েজ ট্রেন্ডে থাকবে? এবং এই যে হাউ টু চুজ এ ল্যাপটপ, এটি 5 বছর পরেও কি সেম জিনিসই কি থাকবে না? যে কি প্রসেসর দেখতে হবে, লেটেস্ট প্রসেসর কি, লেটেস্ট ইয়ে কি, এগুলোই থাকবে না? একইভাবে হাউ টু চুজ দ্য রাইট রানিং শু। ওকে, দেখবেন একই রকমই রানিং শু কিভাবে চয়েস করতে হয়, আমাদের পাও চেঞ্জ হচ্ছে না, জুতাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? হাউ টু ক্রিয়েট এ ব্লগ, রাইট? তো এভাবেও কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ কিন্তু কিছু হচ্ছে না, বেশি হলে আপডেট চেঞ্জ হচ্ছে, কিন্তু স্টাইল কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। তো এই যে আমাদের এই লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড গুলো, বিষয়গুলো কি আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমি একটু চুজ করে দেখি, হাউ টু চুজ এ ল্যাপটপ দিয়ে যদি আমরা সার্চ দেই, তাহলে দেখবেন মাইক্রোসফট সে একটা রেডি করেছিল, এটা জাস্ট একটু আপডেট করে দেয়। একইভাবে বেস্ট বাই আছে, ওয়াইডও দেখবেন যে একটা রেডি করেছিল, ওটা কিন্তু এখনো আছে, ঠিক আছে? রেজিট কিন্তু সেই 10 মাস আগে একটা রেডি করেছে। তো এটা হলো আমাদের কি, এই কিওয়ার্ড লেন্থ যেটা আছে, এটা আমাদের ফ্রেশ টাইম এভারগ্রিন কিওয়ার্ড কি আমরা ক্লিয়ার হলাম। তো নেক্সট হলো কি, কিওয়ার্ড ফর মার্কেটপ্লেস, যে বিষয়গুলো আছে সেটা আমরা একটু দেখি। এখানে কিছু আছে, না আমার কিওয়ার্ডস, আমার কম্পিউটার স্লো না, আমরা তো ইসের মধ্যে আছি, তো এই জন্য আমাদের স্লো লাগছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, প্রেজেন্টেশনে আছি। তো আমরা যদি এখানে দেখি, আমরা কিছু কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএ, সিএফ, বিআর, ইউআর, টিবিএন,
এসইআরপি আর ব্যাকলিংক। ঠিক আছে? তো এই যে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই ব্যাকলিংক আর এসইআরপি গত ক্লাসে আমরা দেখেছি, তাই না? তো বাকিগুলো কি আমরা সবাই দেখেছি না? কি বলি, বাকিগুলো মেবি আমরা কখনো শুনিনি। এই দুটো সম্পর্কে আমরা মেবি জানি কিছুটা। এসিআরপি এই ওয়ার্ডটি আমি গত ক্লাসে বলেছিলাম, ডিটেলস আমি বলিনি। বাকিগুলো সম্পর্কে কখনো আমরা শুনেছি, টিএ কাকে বলে, ডিএ কাকে বলে, পিএ কাকে বলে, টিএফ কাকে বলে, সিএফ কাকে বলে, ডিআর কাকে বলে, ইউআর কাকে বলে, পিবিএন কাকে বলে, এগুলো কখনো শুনেছি? স্যার এগুলোতে তাহলে আমাদের কাম কি? ঠিক আছে, আমরা একটু আলোচনা করি ফার্স্টে, ঠিক আছে, যে এগুলো দিয়ে আমাদের কাজ কি। তো ফার্স্টে আমরা একটা জিনিস একটু মাথায় নিয়ে নিব। যদি আমাদের একটি কন্টেন্ট এসইও করা লাগে, আমাদের দুটা জিনিস সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে? হ্যাঁ, ওটা আমি তো বললাম, এসইআরপি গত ক্লাসে বলেছি। তো একটি কন্টেন্ট আমার এসইও যদি করা লাগে, আমাদের দুটা জিনিস অবশ্যই দরকার। একটি হলো কিওয়ার্ড। ঠিক আছে? কি একটি জিনিস কিওয়ার্ড, আরেকটি হলো যে পোস্টটি আমরা করছি বা যে ওয়েবসাইটে যে পোস্টটি করছি সেই পোস্টটি চারিদিকে ছড়িয়ে দেওয়া, তার মানে কি ব্যাকলিংক। ওকে, এই দুটি ছাড়া কিন্তু আমাদের কখনো এসইও পসিবল না। মানে বেস্ট কিওয়ার্ড আপনার চয়েস করতে হবে, যাতে আপনার যে কন্টেন্টটি গুগল বা অন্য কেউ খুঁজে পায়। আরেকটি হলো আপনার যে কন্টেন্টটি আছে সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে ছিটিয়ে যায়, তার জন্য কি দরকার? বেস্ট এবং ওয়েবসাইটগুলোতে আপনার ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া। তাহলে বেস্ট এসইও করার ওয়ে আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? তো যেহেতু আমরা বুঝতে পারছি, এগুলো শেখার কি দরকার, এগুলো জানার কি দরকার স্যার? তো এখন আমরা একটু চিন্তা করি, মনে করেন আপনি একটা ছেলে বা মেয়ে দেখতে গিয়েছেন, ঠিক আছে? ধরেন আমরা একটা ছেলে দেখতে গিয়েছেন। তো এখন যদি আমরা বলেন যে একটা ছেলে দেখার জন্য আমাদের কি কি দরকার। ছেলে একটা ধরেন একটা চাকরি করে, ঠিক আছে? আহ, চাকরি করে, তাহলেই কি আপনার হবে? না, তখন বলবেন যে না, ছেলেটা যদি একটু আচরণ ভালো হতো, বা ছেলে যদি সিগারেট না খেত, বা ছেলে যদি একটা কয়েকটা ব্যাড এক্সপিরিয়েন্স না থাকতো, ঠিক আছে, এরকম না হলে, হ্যাঁ রাইট, একটু হ্যান্ডসাম হতো, হ্যান্ডসামের জন্য সমস্যা নাই, একটু যদি পেটটা না থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে আর কি একটু ভালো হতো। এগুলো সব আমি শুনছি আর কি, ঠিক আছে? তো এগুলা হলে আর কি একটু ভালো হতো। তো আমি ঠিক আছি না? তো এগুলা কিন্তু যদি না হতো তাও কি চলতো না? চাকরি হলো মেন ফ্যাক্টর, এগুলা হলে ভালো হতো আর কি, তাই না? এগুলো হলে কি ভালো হতো। তো তাহলে কি এইটা কি, এটা হলো হলে ভালো হতো। কি হলে হলে ভালো হতো, বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা একটু দেখি যে এগুলো আমাদের কেন দরকার। ধরেন আমরা একটু আমাদের পেজ নেই, আমরা একটু গুগলে যাই। আমরা এখান থেকে একটু ইসি করি, আমরা এখান থেকে যাই, একটা জায়গা থেকে গেলেই হয়, আমরা গুগলে যাব। যখন আপনি এসইও টাইপের কাজ করবেন, সবচেয়ে বেটার এসইওর জায়গা হলো এসইও ক্লার্ক। তো যখন আমরা এখানে কাজ করব তখন আমরা এসইও ক্লার্কে দেখব। তো এখান থেকে আমরা দেখব যে এসইও টাইপের যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো ধরেন ডু নিয়ে উইথ ডু ফলো এক্সুয়াল লিঙ্ক, একটি প্রথম থেকে যদি দেখতে পারি, আমরা দেখি টু এডু ব্লক, এডু ডিএ প্লাস প্রিপেয়ার এসইও, এটা আমরা একটু দেখি।
আরো একটা দেখবো। আমরা ডি এর ফলো তো এখন আমরা এখন যাই নাই। আমরা দুইটাই দেখি। ধরেন এখানে লেখা আছে 300 ইউনিক পাওয়ারফুল অ্যান্ড পার্মানেন্ট ডিএ প্লাস পিবিএন এসইও হোম পেজ ব্যাকলিংকস ফর $40। ঠিক আছে। তো ডি এটা কিছু একটা আছে, এটার 50 প্লাস হবে। এরকম কয়েকটা আমার পিবিএন লাগবে। এরকম আমার এসইও হোম পেজ লাগবে কয়টা, 300টা লাগবে। সে করে দিবে কত ডলারে, $40 করে দিবে। ঠিক আছে। তারপরে এখানে বলছে যে উনি 5টা হোম পেজ করে দিবে, এর সাথে পোস্ট করে দিবে। ঠিক আছে। এটার মধ্যে ডিএ সামথিং আছে, এটা একটা এটা সম্পর্কে আমরা একটু আজকে পড়বো। 90 প্লাস করে দিবে এবং এগুলোর সাথে পিবিএন লিঙ্ক গুলো আর কি দিবে কততে, আপনার $20 আর কি করে দিবে। তো বলেন আমরা যদি এখান থেকে ডিএ কাকে বলে আমরা না জানি, যদি আমরা জাস্ট গুগলে সার্চ দিই ডিএ মানে কি, ডিএ মানে হলো ডোমেন অথরিটি। ঠিক আছে। পিবিএন মানে হলো পাবলিক ব্লক নেটওয়ার্ক। আমি যদি আপনাদের বলে দিই গুগল থেকে আপনি সার্চ দিয়ে দেখে নিবেন যে এটার ফুল মিনিং কি, এটুকু যদি আপনাদের জেনে হয় তাহলে আমাদের হয়ে যাবে। এটুকু কি আমাদের হবে, নাকি আমরা জানতে চাই যে আমরা একটু ডিটেলস ভাবে বুঝি যে পিবিএনটা আসলে মিনিংটা কি? এটা কি ফুল ফর্ম জানলে কি আমাদের হবে নাকি হবে না, সেটা আমি একটু জিজ্ঞেস করছি। ফুল ফর্ম জানলে হবে, নাকি আপনারা বুঝতে চান আসলে ডিএটা কাকে বলে এবং পিবিএনটা আসলে কি বলে? ঠিক আছে। তো আশা করি তাহলে আমরা এটা করতে চাই বা না চাই, আমরা অ্যাটলিস্ট এইটুকু জানতে চাই যে ডিএটা আসলে কি। ঠিক আছে। না হলে আমরা করি বা না করি, অবশ্যই জানতে আমাদের ইন্টারেস্ট আছে, তাই তো? তো আমরা তাহলে একটু দেখি যে এগুলো কি। গুগলে সার্চ দিলে আমরা ইজিলি দেখতে পারবো। টিএ মানে কি? টিএ মানে হলো আমাদের টপিক অথরিটি। ঠিক আছে। ডিএ মানে কি? ডোমেন অথরিটি। পিএ মানে কি? পেজ অথরিটি। টিএফ মানে কি? ট্রাস্ট ফ্লো। সিএফ মানে কি? সাইটেশন ফ্লো। ডিআর মানে কি? ডোমেন রেটিং। ইউআরএল মানে কি হলো ইউআরএল রেটিং। পিবিএন মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। আর এসসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, এটা অলরেডি আমরা জানি। আর ব্যাকলিঙ্ক আমাদের অলরেডি মুখস্থ আছে, এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল অন ইউর ওয়েবসাইট। তো এখন এটা অলরেডি আমরা জানি, কিন্তু আশা করি আমাদের একজনের মাথাও ঢুকে নেই আসলে এটা কি কি লেখা আছে। ঠিক আছে। তাহলে আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা দিয়ে আসলে কি বুঝায়, যাতে আমরা ফিউচারে টিএ ডিএ পিএ টিআর সিএফ ডিআর ইউআর এগুলো যদি কিছু লেখা থাকে কি বলে অ্যাটলিস্ট আমরা মিনিংটা বুঝি। ঠিক আছে। তো টিএটা কাকে বলে, টপিক অথরিটি কি, ধরেন আপনার ওয়েবসাইট বা পোস্ট আসলে কি বলছে সেটা টপিক অথরিটি দিয়ে গুগল আপনাকে বলে। তো টপিক অথরিটি হলো এমন একটি মেট্রিক, যেটা আপনাকে মেট্রিক বা একটি নাম্বার, সেটা আপনাকে গুগল দেয় যে আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুকের পেজের যেটাই বলেন না কেন সেই পোস্ট আপনি সেই বিষয়ে কতটা দক্ষ বা বিশেষজ্ঞ তা নির্ধারণ করে। এটি সাধারণত আপনার কন্টেন্টের গুণগত মান বা সেই বিষয়ের গভীরতা এবং ওই বিষয়ের প্রতি কতটা জানেন তার উপস্থাপনের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। যেসব বিষয়ে যেসব ওয়েবসাইটের সেই বিষয়ের উপরে টপিক অথরিটি বেশি বেশি সেগুলো সার্চ ইঞ্জিনের কাছে বেশি নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য হিসাবে গণ্য হয়। আমি একটু উদাহরণ দিই, উদাহরণ আমি যদি লিখেছি, মনে করেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, স্যার আমি তো স্যার একটা ল্যাপটপ নিব, ল্যাপটপ আমি এএমডি নিলে কি হবে বা আমি ইন্টেল নিলে কি হবে, জাস্ট চিন্তা করেন। ঠিক আছে। তো জাস্ট চিন্তা করেন ল্যাপটপ আমি এএমডি নিলে কি হবে এবং ইন্টেল নিলে কি হবে। তো আমরা এখানে এএমডি নাকি ইন্টেল যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই আপনাকে একটা আনসার দিতে পারবো যে এএমডি তে কি সমস্যা, ইন্টেলে কি সুবিধা, বা ইন্টেলে কি সমস্যা, এএমডি তে কি সুবিধা। ঠিক আছে। এখন মনে করেন আপনি আমায় জিজ্ঞেস করলেন, স্যার আমি একটা বাসায় গাছ লাগাবো। ঠিক আছে, একটা আম গাছ লাগাচ্ছি স্যার। আম গাছে যদিও বাসায় আম গাছ লাগানো যায় না, তো আম গাছ লাগাচ্ছি স্যার, এখন আমি কি সার ব্যবহার করবো স্যার?
স্যার একটু আমাকে আনসার দেন। গুগলে সার্চ দেওয়া যাবে না স্যার, আপনি আমাকে এখন বলেন। তো আমি তো ইলেকট্রিক্যাল থেকে পাশ করেছি, আমি তো এগ্রিকালচারের স্টুডেন্ট না, তাই না? তো আমি তো বলতে পারবো না এর মধ্যে কি সার দেওয়া আছে। বলতে পারবো? আমি তো বলতে পারবো না। তো এটা কি? এটাই হলো টপিক অথরিটি। বুঝতে পারছি যে আপনি কোন টপিকের উপরে কোন টপিকের উপর আপনার বেশি দক্ষতা আছে, সেটা সে কি নির্ণয় করে? এই টপিক অথরিটি দিয়ে গুগল নির্ণয় করে দেয়। তাহলে কেউ সার্চ দেয় এই টপিক অথরিটি দিয়ে, দেখে যে আপনি কোন জায়গার উপরে বেশি জানেন। তো আমরা বুঝতে পারছি টপিক অথরিটি ভাবুন কোনো টিচারের এটি স্পেসিফিক সাবজেক্টের উপর কতটা গভীর নলেজ রয়েছে। যদি কোনো ওয়েবসাইটে টপিক অথরিটির উপর ডিটেলস এবং কোয়ালিটি কন্টেন্ট থাকে, সেই সাবজেক্টের উপরে বেশি ট্রাস্টেড এবং প্রতিষ্ঠা করতে পারে, তাহলে গুগলের চোখে সার্চ ইঞ্জিনের উপরে টপিক আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। তাহলে টি এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপরে ধরেন এসিআরপি। এসিআরপি আমি আপনাদের যদি না বুঝে থাকেন এক কথায় বুঝিয়ে দিই। আমরা যখন গুগলে সার্চ দেই, সার্চ বক্সে কিছু লিখি না, সার্চ বক্সে কিছু দেওয়ার ফলে এখানে আমাদের রেজাল্ট আসে, তাই না? এটা আমরা দেখি না? তো এই যে আমাদের রেজাল্টটা যে আসে, এটা হলো এসিআরপি। সবাই কি ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার এসিআরপি কাকে বলে। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট বক্স বা রেজাল্ট পে যে কি, এটা আমরা এক কথায় বুঝে গেছি। এখন যদি আমরা মানে এটাকে ভাষায় প্রকাশ করতে যাই, তাহলে কি বলতে হয়? এসিআরপি হলো সেই পেজ যা ব্যবহারকারী প্রশ্নের উত্তর প্রদর্শন করে। এসইও এর মূল লক্ষ্য কি? ওয়েব পেজ বা ওয়েবসাইটের ওয়েব পেজ বা কে শীর্ষে প্রদর্শন করা, যা র্যাঙ্কিং এর আর কি বেশি ট্রাফিক পায়। ঠিক আছে, যে উপরের দিকে ট্রাফিক পায়। এটাকে আমরা যদি স্কুলের এই মেধা লিস্টের সাথে তুলনা করি তাহলে কেমন হয়? তো আমাদের সেই এসিআরপি কে স্কুলের রেজাল্ট বোর্ডের সাথে আমরা তুলনা করতে পারি, যার নাম উপরের দিকে, সে কিন্তু সবার উপরের দিকে থাকে এবং নজরে আসে। তারপরে কি? ডোমেন অথরিটি বা ডিএ। মোজের দ্বারা তৈরি একটি স্কোর যা 1 থেকে 100-র মধ্যে নির্ধারিত হয়। ঠিক আছে, এখন আপনার একটি কোশ্চেন হলো যে ডিএটা তো বুঝলাম, ডিএটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডোমেন অথরিটিটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো ডিএ দ্বারা, ডিএটা কে দেয়? এই মোজ দেয়। তো এখন এটি কোশ্চেন হবে, স্যার মোজটা কি? তো আমরা যদি আমি যদি গুগলে আপনি মোজ লেখেন তাহলে এরকম একটি ওয়েবসাইট আসবে। ঠিক আছে, আপনার যদি ধরেন, এরা কি করে? এরা কিওয়ার্ড রিসার্চ করতে আপনাকে হেল্প করবে, এছাড়া সাইট অডিট করতে হেল্প করবে, আপনার সাইট এর ক্রলিং এবং ট্র্যাকিং করতে আপনাকে হেল্প করবে। আপনি কোন লিঙ্ক যদি অ্যানালাইসিস করে আপনার কিওয়ার্ড বের করতে চান, সেটাও হেল্প করবে, কিন্তু আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কিছু টাকা নিবে। ওকে, তো আমরা বুঝলাম ওরা এই সার্ভিসগুলো প্রোভাইড করে। তো এরা কি করে? এরা পৃথিবীর সব ওয়েবসাইটকে একটি মান দেয় বা একটি মার্কিং করে। সেটা কি দেয়? ডোমেন অথরিটি। তো মোজ দ্বারা দেওয়া একটি স্কোর যা 1 থেকে 100-র মধ্যে নির্ধারিত করে। এটি পূর্বাভাস দেয় এই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে যে কোন স্থান আপনাকে দখল করে দিতে পারে। ঠিক আছে, ডিএ এটি নির্ধারিত সময় আপনাকে বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করা হয়, যেমন সে যখন আর কি এটা দেয়, এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্বাচন করে। ঠিক আছে, যেমন রুট ডোমেনের সংখ্যার উপর এবং মোট ব্যাকলিংকের সংখ্যার উপর, আরো কিছু এরা অ্যানালিটিক্স এর উপরে দেয়। অত বেশি চিন্তা করার আপনার দরকার নেই, আপনি মনে করবেন দিয়েটা তারা নিজেদের মধ্যে থেকে দিয়ে দেয়। ঠিক আছে, শুধু এতটুকু মনে রাখলেই হবে যে একটি ওয়েবসাইট উপরে ওঠার জন্য সবচেয়ে বেশি দরকার কি? ডিএটা খুবই আর কি ফ্যাক্ট করে। ঠিক আছে, তো উচ্চ ডিএস স্কোর মানে সার্চ রেজাল্টে ভালো আপনার অবস্থান আছে, এবং ডিএর স্কোর 70 আপ মানে আপনার ওয়েবসাইট উপরের দিকে আসার পসিবিলিটি বেশি। তো ডিএস স্কোরটাকে ভাববেন যে একটি ভালো স্কুল যেখানে আছে সেখানে মানে ভালো স্কুলরাই পড়ে। আমরা একটু এটা এভাবে চিন্তা করি। গুগল এবং আমরা প্রায় অনেকটা আমার মানুষের মতোই চিন্তা করে। আমাকে এই কথাটি চিন্তা করেন যে যখন আপনি এইচএসসি পাশ করেছেন, তখন কি সবার একটা চিন্তা ছিল না আমরা একটা নটরডেমে ভর্তি হব?
বা একটা বড় একটা ভালো কলেজে বা কলেজে ভর্তি হব, ঠিক আছে? বা কলেজ থেকে যখন অনার্সে যখন ঢুকবো, অনেকেরই মনে ইচ্ছা ছিল আমরা বুয়েটে ভর্তি হব, তাই না? বা অনেকের এই যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হব, অনেকেরই কিন্তু ইচ্ছা ছিল, ঠিক আছে? তো অনেকেরই কিন্তু আমার মতো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ার ইচ্ছা ছিল ঢাকা ভার্সিটির। তো এই যে আমাদের এই ইচ্ছাটা থাকে, কেন ইচ্ছাটা আসে বলেন তো? কারণ এখান থেকে আগে কিন্তু ভালো স্টুডেন্টরা বের হয়েছে, তাই না? ভালো স্টুডেন্টরা বের হয়েছে দেখেই আমাদের টেন্ডেন্সি হলো যে এখান থেকে আমি গেলে আমিও কিন্তু ভালো হয়ে বের হব। বিষয়টা বুঝতে পারছি? আগে ভালো স্টুডেন্ট গেছে, তার মানে আমি ঢুকলেও আমি ভালো হয়ে যাব, ঠিক আছে? তো গুগলও কিন্তু তাই বুঝে, ঠিক আছে? তো গুগল তার মানে কি, মানে ভালো ডিএ এর ওয়েবসাইটের একটি পোস্ট যদি থাকে, তাহলে সেই পোস্টটি অটোমেটিক উপরের দিকে যাবে। আমরা বুঝতে পারছি? যদি কোনো ওয়েবসাইটের ডিএ বেশি হয়, ডোমেন অথরিটি বেশি হয়, এটা কিন্তু ওয়েবসাইট হবে, ঠিক আছে? ডোমেন অথরিটি কি? এটি ওয়েবসাইটে। তো এটি ওয়েবসাইটের ডিএ যদি বেশি হয়, সেখানে যদি আপনি একটি পোস্ট দেন, তাহলে সেই পোস্টটি কেন উপরের দিকে যাবে বুঝতে পারছি, কারণ ও মনে করবে যেহেতু ওটার ওয়েবসাইট ভালো, মানে ওটার কন্টেন্ট আগে থেকেই ভালো ছিল, তাহলে ওটার কন্টেন্ট অবশ্যই ভালো হবে। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন হলো পেজ অথরিটি অবশ্যই দরকার পড়ে না, তাও আমরা একটু জেনে যাই, ঠিক আছে? তো এটাও মোজ দ্বারা দেওয়া একটি মেট্রিক। তো ডোমেইন অথরিটি ছিল পুরো ডোমেইন, মানে পুরো ওয়েবসাইটের উপরে এই মার্কিংটা হতো। তো পেজ অথরিটি কি? শুধুমাত্র একটি পেজ, ঠিক আছে? একটি পেজে যখন মার্কিং করছে সেটা কি দেয়, সেটা হলো পেজ অথরিটি দিচ্ছে। ওকে। তো এটি নির্দিষ্ট পেজ এর যে মার্কিংটি তৈরি থাকে, এবং এই পেজটি আপনার যখন গুগলের উপরের দিকে উঠে আর কি দেয়, সেটাকে কি আমরা পেজ অথরিটি বলে থাকি। এটা কত দেয়? 1 থেকে 100 এর উপরে সে মার্কিংটি দেয়। উচ্চ র্যাঙ্ক করা মানে এটি কিন্তু সম্ভাবনা বেশি, এটা কথা মনে রাখবেন। আমি সবগুলোর মধ্যে কি রেখে যাচ্ছি? সম্ভাবনা। আসবেই যে এমন কোনো কিন্তু মানে 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো পেজ পেজ অথরিটি হলো, একটু আগে আমরা এই পুরো স্কুলের কথা বলেছি, এখন স্কুলের একটি ক্লাসের কথা বলবো। তো একটি নির্দিষ্ট স্কুলের একটি ক্লাস এর বা একটি শ্রেণীর কথার সুনামের কথা আমরা চিন্তা করতে পারি। অবশ্যই মাঝে মাঝে একটি স্কুল একটি ক্লাসের জন্য ফেমাস হতেই পারে। তো এরকমই এই কিছু কিছু ওয়েবসাইট একটি পেজের জন্য বেশি পরিচিত হতে পারে এবং সার্চ রেজাল্টের উপরের দিকে যেতে পারে। এটা কি? পিএ। পরে হলো ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লোটা কি? যে কোনো একটি পেজ কতটা বেশি ট্রাস্টেড সেটা আমরা ট্রাস্ট ফ্লোতে দেখতে পারি। তো ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি একটি মেট্রিক, ঠিক আছে? তো এখন কথা হলো যে ম্যাজেস্টিকটি কি? এটিও হলো মস এর মতো একটি ওয়েবসাইট। তো আমরা যে ম্যাজেস্টিক দিয়ে সার্চ দিই, আমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাব। দেখব যে তারা কি কি করে। তারা কিন্তু আপনার ব্যাকলিংক, আপনার যদি ব্যাকলিংক টাইপের কোনো কাজ করা লাগে, বা মনে করেন আপনি কয়টি ব্যাকলিংক দিয়েছিলেন আপনার ওয়েবসাইটে, বা আপনি যে একটি ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ধরেন একটি ওয়েবসাইটের কিওয়ার্ডে কাজ করছেন, ঠিক আছে? তো আপনি একটা ওয়েবসাইটের কাজ করছেন। তো আপনাকে যে ক্লায়েন্ট দিয়েছে ওয়েবসাইটটি, আপনার জানা নাই সে ক্লায়েন্টের ওয়েবসাইটটি কয়টি ব্যাকলিংক দিয়েছিল, ঠিক আছে? তো আপনি কি করবেন? আপনার যদি ম্যাজেস্টিকের সাবস্ক্রিপশন না থাকে, আপনি এখানে জাস্ট ওর ইয়েটি কপি করে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইট কপি করে দিবেন। এ বের করে দিবে ওটার আসলে 100টা ছিল ব্যাকলিঙ্ক নাকি 200টা ছিল, সব বের করে দিবে, ঠিক আছে? মানে ব্যাকলিঙ্কের হিস্টোরি বের করে দিবে। এর ওটার লিঙ্কের কন্টেক্সট কি কি আছে, যা যা আছে সবই আপনাকে ম্যাজেস্টিক বের করে দেয়, ঠিক আছে? তো আমরা বুঝলাম ম্যাজেস্টিক কি করে। তো এ কি করে? ওয়েবসাইটের লিঙ্কের কোয়ালিটি মাপায়। তো ট্রাস্টফ্লো কি করে? যে প্রতিটি ওয়েবসাইট এর এর সাথে যুক্ত যে কয়টি লিংক আছে, মানে এর যে ব্যাক লিঙ্ক আছে, এটার কি করে লিংকের কোয়ালিটি মাপে।
তো এর সাথে যে যে কয়টি লিঙ্ক আপ আছে, মনে করেন এটি হলো একটি ওয়েবসাইট, এর সাথে মনে করেন 11টা লিঙ্ক কানেক্টেড আছে। তো এদের কোয়ালিটি দেখে, এরা কি ভালো নাকি খারাপ, নাকি এদের সাথে আরো খারাপ কিছু আছে, এদের কি করে কোয়ালিটি দেখে। তো এরা চিন্তা করে যদি এরা যদি ভালো হয় তাহলে এও ভালো। বুঝতে পারছি? এক কথায় শেষ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তার মানে উচ্চ ট্রাস্ট মানে সেই লিঙ্কগুলো উচ্চ সাইট দ্বারা প্রাপ্ত। এই ওয়েবসাইটের বিশেষজ্ঞতার সহায়ক তার ব্যাকলিঙ্কের কোয়ালিটির উপর ভিত্তি করে। সবাই ক্লিয়ার? ট্রাস্ট ফ্লো মানে ওই ওয়েবসাইটগুলো যদি খারাপ হয় তাহলে এ ওয়েবসাইট খারাপ। ঠিক আছে? এ ওয়েবসাইট এর সাথে যদি ব্যাকলিঙ্ক গুলো আপনার খারাপ হয়ে থাকে তাহলে এ খারাপ। ওকে? তার মানে আমরা ক্লিয়ার, ট্রাস্ট ফ্লো হলো বন্ধুর নির্ভরযোগ্যতার মতো। অনেক বিশেষজ্ঞ লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে তাহলে আপনি বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি লিঙ্কগুলো বিশেষজ্ঞ ওয়েবসাইট থেকে হয়ে থাকে তাহলে আপনার ট্রাস্ট ফ্লো বেশি হবে। ঠিক আছে? তাহলে আমরা ট্রাস্ট ফ্লোটা ক্লিয়ার হয়ে গেছি। তারপর হলো সাইটেশন ফ্লো। একটু আগে আমরা দেখলাম যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলোর কোয়ালিটি মেপেছে এটা। আর সাইটেশন ফ্লো যেটা করে কয়টা লিঙ্ক আছে সেটা সে গুনে। ঠিক আছে? তো এটাও ম্যাজেস্টিক দ্বারা প্রাপ্ত, এবং সে দেখে যে আপনার ওয়েবসাইটের সাথে কয়টি লিঙ্ক আছে সেটা সে মাপে। কিন্তু আপনার সে আর দেখে না ওইটা আসলে ভালো নাকি খারাপ। ঠিক আছে? এটাই শেষ, মানে এর কাজ এটাই। তো আমরা বুঝতে পারছি সাজেশন ফ্লো অনেকটা আপনার জনপ্রিয়তার মতো, যদি আপনার সম্পর্কে অনেকে কথা বলে এটা ফ্যাক্ট করে না তারা খারাপ নাকি ভালো। ওকে? যদি সবাই কথা বলে আপনি কিন্তু অটোমেটিক জনপ্রিয় হয়ে যাবেন। তাহলে আমরা সাজেশন ফ্লোটা ক্লিয়ার হয়ে গেছি। এখন ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি এখন ইউজ করা যাবে না, যায় না। তো সবাই দেখতে পাচ্ছি ট্রাস্ট অথরিটি যদি আমি শর্ট করি তাহলে কি হয়? টিএ। টিএটা কি আমরা একটু আগে পড়েছি না? একটু আগে যদি কারো একটু খেয়াল থাকে, টিএটা কিন্তু একটু আগে আমরা পড়েছি। টিএর আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন আবার টপিক অথরিটি। আবার অনেকেই পাবেন যে টিএ দিয়ে আবার ট্রাস্ট অথরিটি পাবেন। তাহলে স্যার কোনটা সঠিক, টপিক অথরিটি নাকি ট্রাস্ট অথরিটি? তো এই জন্য আমি এটাকে ইনক্লুড করেছি, না হলে আমি বাদ দিতাম। ট্রাস্ট অথরিটি এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে? তার জন্য আমি ইনক্লুড করেছি ট্রাস্ট অথরিটি কি। একটু আগে আমরা ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো পড়লাম না? একটু আগে পড়েছি, কারো কি খেয়াল আছে? ট্রাস্ট ফ্লো পড়লাম এবং সাইটেশন ফ্লো পড়লাম। তো এই দুটা যোগ করলে এটা আসলে ট্রাস্ট অথরিটি হয়। এটাকে ভেঙে আর কি দুইটা করেছে আর কি। ঠিক আছে? তার মানে বুঝতে পারছি এটা আসলে কি করে। ট্রাস্ট তো হলো একটি ওয়েবসাইটে ট্রাস্ট ওর্থিনেস কত এটা বোঝায়। এই মেট্রিকটি সাধারণত এখন আর ব্যবহার করা হয় না। তো এটা ডোমেনের এজ, এই ডোমেনটি কত বছর আগের, এটার সাথে ইনবাউন্ড লিঙ্ক, এর কোয়ালিটি, এর লিঙ্কের ট্রাস্ট ওর্থিনেস থেকে শুরু করে আরো যত সব কিছু আছে এগুলো সবই আর সে দেখে। ঠিক আছে? তো এটা আমরা এখন আর ব্যবহার করি না। তো ট্রান্সফার ভাবুন টিচারের স্টুডেন্টের সাথে প্রতি বিশেষজ্ঞতার মতো, যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে এবং এর সাথে ভালো বন্ধু থাকে তাহলে গুগলের কিন্তু ট্রাস্ট অথরিটি বেড়ে যায়। তাহলে ট্রাস্ট অথরিটি কি আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। তারপর ডোমেইন রেটিং, এটা আমরা এখন অত বেশি ব্যবহার করি না। এটা হলো এহারেফস দ্বারা তৈরি। এহারেফস আমাদের ভবিষ্যতে অনেক লাগতে পারে, যারা আর কি কিওয়ার্ড নিয়ে অনেক কাজ করে তারা এহারেফস এর কাছে যায়। বলেন তো এআরএফস এই ওয়ার্ডটি কারো কি খেয়াল আছে? এআরএফস টা কোথায় ইউজ করেছিলাম? কারো মেবি কারো কারো মনে পড়ছে, কারো কারো মনে পড়েনি। আমরা যখন কয়েকদিন আগে একটা ক্লাস করেছিলাম AHREF, মনে পড়েছে কারো? তারপরে এভাবে করে আমরা লিংক দিয়েছিলাম, কারো কি মনে পড়েছে কিছুটা? তো কি করেছে, এটা দিয়ে একটা কোম্পানি বানিয়ে ফেলেছে না? এস লাগায়ে একটা কোম্পানি বানিয়ে ফেলেছে এআরএফস। তো আমরা তাহলে বুঝতে পারছি, হ্যাঁ HTML এ।
তাহলে এআরএস তাহলে কি করতে পারে? আশা করি বুঝতে পারছি। তারা লিংক নিয়ে যা যা করা যায় সবই তারা করে থাকে। ঠিক আছে, কিওয়ার্ডস আর লিংক এই কাজই তারা করে থাকে। তো তারা ডিজিটাল মার্কেটারের জন্য স্ট্র্যাটেজি থেকে শুরু করে তারা যেগুলো আছে তারা আর কি এগুলো করে থাকে। তো এসইও টুল সেট গুলো তারা আর কি সেল করে থাকে, এবং ব্যাকলিংক অ্যানালাইসিস তারা করে থাকে, কিওয়ার্ড রিসার্চ গুলো যেটা বললাম একটু আগে বলেছি, এবং সাইট অডিটও তারা করে থাকে। আপনি যদি ওদের যে প্রিমিয়াম ফিচার গুলো আছে নিতে চান, যা সাইন আপ করলে, এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম টুল। ঠিক আছে, একটু আগে যেগুলো বলেছি এই তিনটাই কিন্তু প্রিমিয়াম টুল। ওকে, যারা এসিএ করতে চান তারা এখান থেকে আপনাদের নিতে হবে। তো আমরা ডোমেন রেটিং যেটা আছে, আমরা ডোমেন রেটিং এর স্কোর তারা কি দেখে দেয়? এই ডোমেন রেটিং এর স্কোরটি তারা পুরো ওয়েবসাইট দেখে এর সাথে যুক্ত যে ব্যাকলিংক আছে সেটা দেখে তারা এই স্কোরটি দেয়। ওকে, তো এটা কিন্তু এআরএফস দেয়। তো উচ্চ ডিআর মানে সাইটের একটি ভালো পাওয়ারফুল ব্যাকলিংক প্রোফাইল আছে, যা সাইটের ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে আপনাকে সাহায্য করে। তো ডোমেন রেটিং কে আমরা চিন্তা করি যে ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কোর দেওয়ার মতো। উচ্চ স্কোর মানে স্কোরটি ভালো জায়গায় যেতে পারে এবং অন্যদের দ্বারা সম্মানিত। তারপর হলো ইউআরএল রেটিং। একটু আগে ওরা ওয়েবসাইটের কথা বললাম না, এখন আবার আগের মতো একটি পেজের কথা। ঠিক আছে, পেজের ইউআরএল এর রেটিং মানে ইউআরএল এর সাথে যে ব্যাকলিংক গুলো আছে সেটার রেটিং। ঠিক আছে, এহরেফস থেকে আসা ইউআরএল রেটিং ডোমেন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে এটি নির্দিষ্ট পেজের ব্যাকলিংক প্রোফাইলের কে মূল্যায়ন করে। উচ্চ ইউআরএল মানে এটি নির্দিষ্ট পেজটির শক্তিশালী ব্যাকলিংক আছে, যা সেটিকে সার্চ রেজাল্টের র্যাঙ্কিং পেতে আপনাকে সাহায্য করে। তাহলে আমরা কি এটা তাহলে ক্লিয়ার হয়েছি কিছুটা? মানে একটু আগে আমরা পুরো ওয়েবসাইটটা দেখেছি, এটা কিন্তু শুধুমাত্র একটা পেজের র্যাঙ্কিং এর দিকে বেশি গুরুত্ব দেয়। আর ইউআরএল রেটিং হলো এটি নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। এটি উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুমের জন্য খুবই শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তাহলে আমরা বিষয়টি ইউআরএল রেটিংটা ক্লিয়ার হয়েছি। আর লাস্টের আগের টপিক হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। এটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা মেবি সবাই জানি নিজের আঙিনায় নিজেই সিংহ, তাই না? তো বিষয়টা হলো এরকম, আমি নিজের আঙিনায় যদি আমি বলি আমি হলাম সবচেয়ে ভালো, আমার থেকে ভালো কেউ না, এটাই কিন্তু মানতে হয়। ঠিক আছে, তো এটাই কি প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। আমি নিজে একটা নেটওয়ার্ক বানাবো যেটার মধ্যে আমি থাকবো মালিক, তারপরে আমি এরকম কিছু নেটওয়ার্ক বানিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিব। বুঝতে পারছি? মেবি কিছুটা আমরা বুঝতে পারছি। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো ওয়েবসাইটের এসব নেটওয়ার্ক যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে এবং একটি নির্দিষ্ট সাইট এর সার্চ ইঞ্জিনকে উন্নত করার জন্য ব্যাকলিংক করতে আপনি ব্যবহার করছেন। বিষয়টি কি সবাই ক্লিয়ার হয়েছেন? আমরা একটি কিছু ওয়েবসাইট বানাচ্ছি এবং এই ওয়েবসাইটগুলো আমরা অন্য কাউকে র্যাঙ্ক আপ করার জন্য ব্যবহার করছি। পিবিএন গুলো প্রায় গ্রে হ্যাট এসইও যে গত ক্লাসে আলোচনা করেছি সেগুলো কৌশলগুলোর জন্য ব্যবহার করা হয়। এটি সার্চ ইঞ্জিনের যে নর্মাল বিষয়গুলো আছে এগুলোকে ব্যবহার মানে ম্যানিপুলেশন করার জন্য প্রচেষ্টা করার জন্য ব্যবহার করা হয়। তো গুগলের সার্চ ইঞ্জিনকে শনাক্ত যদি করতে পারে তাহলে কি করবে? আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং কিন্তু কমিয়ে দিবে। ঠিক আছে, মানে যাকে আপনি ব্যাকলিংক করে উড়াতে চাচ্ছেন তাকে কিন্তু কমিয়ে দিবে। তো ধরেন নিজ ক্লাসের সবাই মিলে পরিকল্পনা করলেন, তারা একে অপরের প্রশংসা করবেন, তাই না? যদি শিক্ষক মনে করেন বুঝতে পারেন যে ভালো কথা করছেন তাহলে কি হবে? শিক্ষকও মনে করবেন যে ভালো কাজ করছে, তার মানে গোলের র্যাঙ্ক বাড়তে পারে। এখন যদি বুঝতে পারে, টিচার যদি বুঝতে পারে যে এটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে করছে, আসলে তার কোনো যোগ্যতা ছিল না, তাহলে কি হবে? গুগল অবশ্যই টিচার তাকে পেনাল্টি দিবে বা তাকে বকা দিবে, তাই না? মানে গুগল তাকে পেনাল্টি দিতে পারে। আর যদি সত্যি উনি ভালো ছাত্র হয় বা ওনার দুষ্টামিটা দেখা ধরা না পড়ে এবং ওনাকে স্বাভাবিকভাবে প্রশংসা করে, তাহলে কি হবে? উনি কিন্তু উপরের দিকে উঠবে
মানে অর্গানিক ব্যাকলিংক হলে তাকে কেউ শাস্তি দিবে না। তাহলে আমরা বুঝলাম যে আসলে পাবলিক ব্লক নেটওয়ার্কটি কি। আমরা কি বুঝতে পারছি? মানে কিছু ওয়েবসাইট বানিয়ে যখন আমরা একটি ওয়েবসাইটকে উপরের দিকে উঠাই, তাকে আমরা পাবলিক ব্লক নেটওয়ার্ক বলে থাকি। তো এসিও দৃষ্টিকোণ থেকে পিবিএন নেটওয়ার্ক আমরা সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে ব্যবহার করতে পারি যদি সমস্যা নেই। কিন্তু আমরা গুগল যদি বুঝতে পারে এটি কৃত্রিমভাবে র্যাঙ্কিং বাড়ানোর চেষ্টা করা হয়েছে, তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি খেতে হতে পারে। তাহলে মূল কথা কি? মূল কথা হলো প্রাকৃতিক বা অর্গানিক ব্যাকলিংক তৈরি করা ভালো, কিন্তু আমরা জোর করে যদি ম্যানিপুলেশন করা ট্রাই করি, তাহলে আমাদের কিছু না কিছু পেনাল্টি খেতে হতে পারে। তার প্রাইভেট ব্লক নেটওয়ার্ক কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমরা যে একটু আগে ডিএ এবং পিবিএন বিষয়গুলো দেখলাম, আমরা মেবি সবাই ক্লিয়ার। কারা কারা ক্লিয়ার হয়নি আমাকে একটু এতটুকু বলেন, তারপর আমরা লাস্ট টপিকে যাব। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? ওকে। আমাদের দুইজনের আনসার পেয়েছি, ওকে তিনজনের আনসার পেয়েছি যে ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে কিন্তু বলতে হবে, আমি আছি ক্লিয়ার করার জন্য। ঠিক আছে? তো লাস্ট টপিক, ব্যাকলিংক। আমরা কিন্তু ব্যাকলিংক সম্পর্কে আমি এতভাবে আপনাদের বুঝিয়েছি যে আমরা আশা করি একবারে গিলে ফেলেছি। ঠিক আছে? তারপরও আমি আপনাদের বলি, ব্যাকলিংক কিন্তু আসলে ভাগ করা যায় তিন ভাবে। ঠিক আছে? তো ব্যাকলিংক যদি আমি ভাগ করি, তিন ভাগে ভাগ করা যায়। তো কিরকম স্যার? একটা হলো ইনবাউন্ড লিঙ্ক, যেটা আমি অলরেডি আপনাদের বুঝিয়েছি। যে ধরেন অন্য ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে, সেটাকে আমরা নর্মালি ব্যাকলিংক বলি, যেটা আপনারা অলরেডি জানেন। যে অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসলো, তাহলে এটা কি হবে? আমরা ব্যাকলিংক বলে থাকি, বা যেটাকে আমরা ইনবাউন্ড লিঙ্ক বলে থাকি। ধরেন ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে আসলো, বা ফেসবুক থেকে পিন্টারেস্টে আসলো। আপনার ওয়েবসাইটে পিন্টারেস্ট হয় তাহলে সেটা, বা আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট হয় সেখানে আসলো। তো সেরকম যদি আপনার হয়ে থাকে, তাহলে কি হলো? সেটাকে আপনার ওই ওয়েবসাইটের জায়গায় আপনার ফাইবারটা হলে, যে আপনি দিয়েছেন, ওটা কি বললাম আমরা? ব্যাকলিংক বললাম। ওকে। তারপরে আউটবাউন্ড লিঙ্ক। এখন আপনার ওয়েবসাইটটি থেকে যদি অন্য জায়গায় যায়, তাহলে সেই লিঙ্কটাকে আমরা কি বলি? আমরা আউটবাউন্ড লিঙ্ক বলি। বুঝতে পারছি? এখন আপনার ওয়েবসাইটে আপনি চলে আসছেন, এখন যদি অন্য জায়গায় যায়, তাহলে সেটাকে আমরা কি বলছি? আমরা আউটবাউন্ড লিঙ্ক বলছি। তাহলে ব্যাকলিংক এবং আউটবাউন্ড লিঙ্ক বুঝতে পারছি। এখন ধরেন উইকিপিডিয়াতে যদি আমরা যাই, তখন দেওয়া থাকে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আউটবাউন্ড লিঙ্ক বলি। এখন মেবি আমরা অনেকেই বুঝতে পারছি, অনেকে বুঝি নাই। তো ধরেন আমি আরো ইজি ভাবে বুঝাই। আমরা মেবি অনেকে পত্রিকা দেখেছি, তাই না? পত্রিকায় অ্যাড দেখেছি না? অ্যাড। ধরেন একটা অ্যাড দিয়েছেন, অ্যাডের মধ্যে বলেছেন যে আমার আহ, এই দোকানে অনেক টাইপের কম্পিউটার অ্যাপ্লায়েন্স আছে। ঠিক আছে? তাহলে আপনার দরকার পড়লে আমার দোকানে আসো, কিছু লাগলে আমার দোকানে আসো। এই যে আমার দোকানে আসো বলে যে এই অ্যাডটি দিলেন, এই অ্যাডটি যে দিলেন, এটা হলো আপনার ইনবাউন্ড লিঙ্ক। বুঝতে পারছি? এই আসো বলে যে দিলেন, এটা কি বললাম আমরা? ইনবাউন্ড লিঙ্ক। সবাই কি ইনবাউন্ড লিঙ্ক তাহলে ক্লিয়ার হয়েছি? এই আসো বলে যে বললেন, এটা ইনবাউন্ড লিঙ্ক। এখন মনে করেন একটা মানুষ আসলো, আসার পরে সে বলল আমাকে, আপনার কম্পিউটার দোকানে আসা পরে বলল আমাকে এক হালি ডিম দেন। ঠিক আছে? কি বললো আপনাকে? আপনার কম্পিউটার দোকানে আসে বলল আমাকে এক হালি ডিম দেন। তো আপনি বলতেছেন যে আমার দোকানে তো এক হালি ডিম নেই। আপনি পাশের মুদির দোকানে যান। ঠিক আছে? মুদির দোকানে যান, ওখানে ডিম আছে। ঠিক আছে? এই যে মুদির দোকানে যান বললেন না, এটা কি হলো? আউটবাউন্ডিং। ওকে। তো আপনি যে তাকে পাঠিয়ে দিলেন অন্য দোকানে, তাহলে ওই যে লিংক দিয়ে পাঠিয়ে দিলেন, ওটাকে বলছি আমরা আউটবাউন্ড লিংক। তো আমাকে বলেন, লিংকের জাস্ট নামটা চেঞ্জ হচ্ছে, কাজ কিন্তু একটাই। তো বলেন, এখন যদি কেউ জিজ্ঞেস করে আউটবাউন্ড লিংক কোনটা এবং ইনবাউন্ড লিংক কোনটা, কাজ যদিও একটাই,
আমরা কি পারবো বা বলতে পারবো যে আমরা কোনটা ইনবাউন্ড লিংক দিচ্ছি এবং কোনটা আউটবাউন্ড লিংক দিচ্ছি, নাকি আমরা বুঝিনি? আমরা কারা কারা বুঝিনি আমাকে বলেন। না বললে, না বুঝলে আমাকে আবারও বলেন, আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা আশা করি সবাই বুঝেছি। আমি যে এই যে আপনাকে বললাম এটা শুধু চিন্তা করবেন। আপনার দোকানে এসে বললো 1 হালি ডিম নিতে আসছে, ঠিক আছে? তাহলে আপনার মনে পড়বে যে আসলে আউটবাউন্ড লিঙ্ক কোনটা হয় এবং ইনবাউন্ড লিঙ্ক কোনটা হয়, ঠিক আছে? তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা আমরা অলরেডি জানি, যদি একটি ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে এক পেজে, সেটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলে থাকি, ঠিক আছে? তো আমরা এগুলো কেন একটু জানছি, যখন আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে আমাকে কিছু ইনবাউন্ড লিঙ্ক করে দাও, তার মানে আপনি বুঝবেন যে অন্য ওয়েবসাইট থেকে কিছু আপনার লিঙ্ক করে দিতে বলেছে। আর যদি বলে যে আমার কিছু আউটবাউন্ড লিঙ্ক করে দাও, তার মানে আপনাকে বলেছে তার পেজের মধ্যে কিছু লিঙ্কের কাজ করতে, যেটা অন্য পেজে যাবে, তাই না? আর যদি ইন্টারনাল লিঙ্কের কথা বলে, তার মানে আপনার পেজের ভিতরে কিছু লিঙ্কের কাজ করতে বলেছে, ঠিক আছে? তো আসলে কথা কাজ একই, কিন্তু এখন যদি আপনি বলেন যে স্যার আমি বুঝিনি স্যার কোন জায়গায় কাজটা করব, তখন আমাদের একটু প্রফেশনালিজমের সমস্যা হবে, তাই না? তো আমরা কাজ ওই একটাই, যাবে অন্য জায়গায়, কিন্তু কি আমরা একটু বুঝে নিলাম, তাই না? আশা করি আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি এ বি সি ডি, এ বিটা শিখছি, ঠিক আছে? তো এটুকুতে আমাদের এ বিতে সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। তাহলে নেক্সট দিন আমরা এক্সাম দিচ্ছি। অত বেশি কঠিন এক্সাম হবে না, টেনশন করার কারণ নেই। জাস্ট আমরা যা বুঝেছি এতটুকু বুঝলেই হবে, ঠিক আছে? তো আহামরি কঠিন কিছু আমি দিব না, ঠিক আছে? একবারে খুবই আম, যা যা জেনেছি ততটুকু দিলেই হবে। জাস্ট আমরা ক্লাসগুলো একটু দেখব, ঠিক আছে? হ্যাঁ, ফুল স্টপ ভাইয়া বলেন। স্যার আমার ওই ওয়েব স্ক্রাপার না কি বলে নামটা ভুলে গেছি, ওটার কি হচ্ছে না। ওই যে আমি ইয়েলফ থেকে যে কাজটা করব, তারপর যে স্ক্রাপার করব, না কি যেন একটা নাম বলে। ওয়েব এটা আমি, স্ক্যাপারের আপনি কাজ বলছেন হচ্ছে যদি না? হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন যদি কাজ না করে, মানে সবকিছু আমি গুছিয়ে নেওয়ার পর তারপর যে স্ক্রাপার যে করব, মানে লিঙ্ক গুলো যে সব নিব, আপনার নাম তারপর ক্যাটাগরি নাম্বার এগুলো তো সব নিয়েছি, কিন্তু ওই যে সব একসাথে যে লিস্ট হয়ে তারপর যে আপনার গুগল শিটে নিব, কিন্তু ওইখানেই হচ্ছে না, মানে সব লিস্ট হচ্ছে না। তারপর আপনি বলছিলেন যদি না হয় তাহলে বিপিএন ইউজ করতে, তার বিপিএন ইউজ করতে তারপর হচ্ছে না। কি দেখায়, পেজের সমস্যা দেখায় নাকি কি দেখায়? না, কিছুই দেখায় না, শুধু কি যেন একটা লেখা সে ভুলে গেছি লেখাটা। স্ক্রিনটা শেয়ার করেন, দেখান, না হয়তো বুঝতে পারবো। যতটুকু করেছেন অতটুকু করেন। ফুল স্ক্রিন করে নেন। আমি একটু, হ্যাঁ হ্যাঁ। ফুল স্ক্রিন করে নেন, না হলে আপনার সমস্যা হবে করতে। হ্যাঁ নেবো, আপনার উপরে তো এইগুলো আসছে, তো এইগুলো একটু সরছে না। হ্যাঁ, সরে নেন, সরে নেন। আপনি সরাতে পারবেন। আর অ্যাপোলো যেটা আছে ওটাকে আপাতত ডিসেবল করে রাখেন। অ্যাপোলো হ্যাঁ ডিসেবল করে রাখেন। অ্যাপোলো, অ্যাপোলো ডিসেবল করেন। তারপরে এক্সটেনশনে যান। ঠিক আছে, আমি আমি করে দিচ্ছি, দাঁড়ান। অ্যাপ্রুভ করেন। আমি এখানে হসপিটাল দিছিলাম। যখন করবেন তখন এই যে ধরেন এটাকে ডিসেবল করে রাখছি, এটাকে ডিসেবল করে রাখছি, ঠিক আছে? আচ্ছা।
এখানে সেফ সিলেক্টরে আসছে। হ্যাঁ, ক্লিক করলাম একটা, গেল দুইটা। এটার ভিতরে আছে, সবই আছে। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন তো। হ্যাঁ, দেন দেন। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান। সি- ক্যাটাগরি দিব না, দাঁড়ান, অত অত সময় নেই আমার, দাঁড়ান। ফোন নাম্বার নেই। হায়েস্ট। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন।
নেটের সমস্যা, নেট স্লো। হ্যাঁ, নেট নেট সমস্যা। রাত্রিবেলা একটু নেট সমস্যা দেয়, দিনের বেলা ঠিকই চলে। আমি সেদিন দিয়েছি এরকমের একটু সময় লোডিং নিয়ে, আপনার মনে হয় 2-3 সেকেন্ড লোডিং নিয়ে কেটে যায়। আর এখন তো দেখতেছি লোডিং নিতে আছে অনেক সময়। এটা তো করার কিছু নেই, এটা তো আমার করার কিছু নেই, আমি যেভাবে করছি ওভাবেই হবে। এটা নেটওয়ার্কের সমস্যা, এটা করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, নেট আপনার ঠিক হলে এখানে যেভাবে করেছি ওভাবে করলেই হবে। আর একটা জিনিস আমি দেখাই যে শীটে আপনি আমি আপনি ইয়ে করবেন, আপনার এই যে মোবাইল নেট দিয়ে ট্রাই করবেন। মোবাইল নেট আছে না, হটস্পট দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা। আপনার নেটে অনেক সমস্যা। আমি আপনার দেখে দেখে ওই দিন নিছিলাম, কিন্তু ক্যাটাগরিটা একটু বেশি নিয়েছিলাম, তারপরে এইরকমের আসছে সবই। না, এই ঠিক মতো তো আহ, আসছি তো, সমস্যা কি? ক্লাসটি থেকে ঠিক করবেন। না, আপনি তো আসছে আর কি সব এক সিরিয়ালের পাশাপাশি সব, কিন্তু আমার তো এইগুলো কি ক্যাটাগরি নাকি এই যে সিরিয়ালে যে দেখা যাচ্ছে আহ রেড মোর, এগুলো লেখা আছে। এই জন্য কি বলছিলাম যে নিয়েছেন তা এটা তো? আপনাকে দেখাইনি। ক্যাটেগরি ঠিক মতো নেননি, রেস্টুরেন্ট ঠিক মতো নেননি। না, কোনো নামই দিইনি আমি। না, রেস্টুরেন্ট ঠিক মতো আসেনি। নেমটা আসছে, ফোন নাম্বার আসছে, ক্যাটেগরি ঠিক মতো নিতে পারেন নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ক্যাটেগরি আপনি ঠিক না, মতো নিতে পারেন নাই। ক্যাটেগরি আপনার আপনি আসে নাই ঠিক মতো। আপনি দেখাইছিলেন যে একটা বেশ নেওয়া যায় না, তো ওখানে আরেকটা অপশন ছিল, আমি সেটা দেখে একে ওইটাই ওটি বললাম, দিছিলাম। আপনি ওইটা নিতে পারেন নাই, ক্যাটেগরি ঠিক মতো নিতে পারেন নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটটা আপনি ঠিক মতো নিতে পারেন নাই। ওয়েবসাইট নিতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, আপনার দেখানো মতোই নেক্সট টাইম চেষ্টা করব। ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি। ভালো মতো এক্সাম দিয়ে নেক্সট ক্লাসে এক্সামের পরে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট।